ফ্লোরিডার সমুদ্র তীর থেকে অনেক দূরে এভাবেই ২০ লাখেরও বেশি টায়ার সমুদ্রের নিচে ডুবিয়ে প্রকৃতিকে চ্যালেঞ্জ করে বসে কিছু উন্মাদ কোম্পানি। তারা গোটা সমুদ্রকে পরিবর্তন করার এই প্রজেক্টের নাম দিয়েছিল আসবর্ন টায়ার রিফ। কিন্তু ইতিহাস বলে মানুষ যতবার প্রকৃতির বিরুদ্ধে গিয়েছে ততবারই নিজেদের ধ্বংস ডেকে এনেছে। কিন্তু তাদের ক্ষেত্রে ঠিক কি ঘটে, কেন তারা সমুদ্রের নিচে এই ২০ লক্ষ টায়ার ডুবিয়ে দিয়েছিল? সেই সময় পুরো পৃথিবী জুড়ে অসংখ্য পরিমাণ রাবারের তৈরি জিনিসপত্র পরিত্যক্ত হতে শুরু করে। তার বেশিরভাগই ছিল টায়ার। বিভিন্ন দেশ পরিত্যক্ত টায়ারের সেই পাহাড় দিয়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে। আর তাই তো আমেরিকান বেশ কিছু কোম্পানি মাউন্টিং ল্যান্ডফিল নামের একটা মহৎ পরিকল্পনা হাতে নেয়। তারা চেয়েছিল সমুদ্রে মানুষের তৈরি একটা প্রবাল প্রাচীর তৈরি করতে, যেখানে দেখা দিবে সামুদ্রিক প্রাণী এবং মাছের সমারোহ। সামুদ্রিক প্রাণীরা প্রাকৃতিক প্রবাল প্রাচীর ছেড়ে তাদের বানানো প্রবাল প্রাচীরে ছুটে আসবে। সেই সাথে এটা সামুদ্রিক জীবদের একটা অভয়ারণ্য হিসেবেও কাজ করবে, যেন এক সমুদ্রের শহর। ডুবুরি এবং পর্যটকদেরও আকর্ষণ করবে এই বিস্ময়কর দৃশ্য। সবাই মনে করতে শুরু করে মানুষ এখন নিজেই প্রবাল প্রাচীর তৈরি করতে পারবে এবং টায়ারের বর্জ্য সমস্যারও একটা সমাধান হবে। তাদের এই মহৎ প্রকল্পে সহজেই স্থানীয় কর্তৃপক্ষ এবং পরিবেশবাদী সংস্থাগুলো সমর্থন জানিয়েছিল। এমনকি সরকারও তাদের এই প্রকল্পের জন্য অনুদান দিয়েছিল। আবার অনেক নৌকার মালিক, স্বেচ্ছাসেবক এবং টায়ার তৈরির কোম্পানি প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে তাদের দিকে সাহায্যের হাতও বাড়িয়েছিল। অবশেষে ১৯৭২ সালে পুরোপুরিভাবে এই মহাযজ্ঞ শুরু হয়। সেই পরিকল্পনা অনুযায়ী সমুদ্রের লক্ষ লক্ষ টায়ার তারা ডুবিয়ে দিতে শুরু করে। কংক্রিটের জ্যাকগুলো সমুদ্রের তলায় ৫০ ফুট নিচে বৃত্তের মতো করে বসানো হয়েছিল সেই প্রবাল প্রাচীরের ভিত্তি স্থাপনের জন্য। টায়ারগুলোকে একসাথে বান্ডিলের মতো করে স্টিলের তার এবং চেইন দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল, যাতে করে এগুলোকে দেখতে যতটা সম্ভব প্রাকৃতিক প্রবাল প্রাচীরের মতোই দেখায়। এরপর টায়ারের এই বান্ডেলগুলোকে কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই সমুদ্রের যত্রতত্র ফেলা হয়। প্রায় ৩৫ একর এলাকা জুড়ে ২০ মিটার সমুদ্রের গভীরতায় ফেলা হয় অসংখ্য পরিমাণের এই টায়ার। বেশ কিছুদিন ধরে চলে তাদের এই মহাকর্মযজ্ঞ। কিছুদিন পরেই তারা দেখতে পায় প্রায় ২০ লক্ষ টায়ার তারা সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। ততদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। পুরো পৃথিবী থেকে এই মহাযজ্ঞ বেশ প্রশংসা কুড়াচ্ছিল। কিন্তু বিপত্তি বাধতে শুরু করে ১৯৮০ সালের শুরুর দিক থেকে। তখন থেকেই এই মহাপরিকল্পনাটা পরিণত হতে শুরু করে মহাদুঃস্বপ্নে। কারণ খুবই অল্প পরিমাণ টায়ার তারা সমুদ্রে ডুবিয়ে দেওয়ার আগেই শক্ত করে বেঁধে নিয়েছিল। কিন্তু বেশিরভাগ টায়ারই বেশ নড়বড়ে করে বাঁধা ছিল। এছাড়াও টায়ারগুলো বাঁধতে যে স্টিলের কেবল ব্যবহার করা হয়েছিল তা পানির নিচে দীর্ঘদিন থাকার কারণে মরিচা ধরে নষ্ট হতে শুরু করে, যার কারণে টায়ারের বাঁধনগুলো খুলে যায়। আর সমুদ্রের স্রোতের ফলে সেগুলো যত্রতত্র ছড়িয়ে পড়তে শুরু করে সমুদ্রের বিভিন্ন প্রান্তে, যার কারণে কোনো নতুন প্রাণী এসব টায়ারে বাসা বাঁধার কথা তো দূরের কথা, যেসব প্রাণী আগে থেকেই এসব জায়গায় বাসা বানিয়েছিল তারাও টায়ারগুলো ছেড়ে দূরে চলে যেতে থাকে। শুধু তাই না, চারদিকে ছড়িয়ে পড়া টায়ারগুলো কাছাকাছি থাকা প্রাকৃতিক প্রবাল প্রাচীরের সাথে মিশে সেগুলো নষ্ট হতে শুরু করে। সমুদ্রের তলদেশের এই সর্বনাশ সৃষ্টি হওয়ার গতি আরো বাড়িয়ে দেয় বিভিন্ন সামুদ্রিক ঝড়। এসব ঝড় পুরো ব্যাপারটাকে আরো বেশি বিগড়ে দেয়, কারণ ঝড়ের বাতাসের প্রবল গতিতে সমুদ্রের স্রোতে ভাসতে থাকা টায়ারগুলো সজোরে প্রাকৃতিক কোরালগুলোতে ধাক্কা দিয়ে সেগুলো ভেঙে ফেলতে শুরু করে। আপনার কি মনে হয় এখান থেকেই সর্বনাশা কাণ্ড থেমে গিয়েছিল? না, এ তো কেবল শুরু। কারণ রাবারে থাকা স্টিলের তারের জন্য সমুদ্রের অনেক প্রাণী সেই স্টিলের তারে আটকে ভয়ঙ্করভাবে মারা যেতে শুরু করে। যত দিন যেতে থাকে টায়ারগুলো ততই ক্ষয় হতে থাকে, আর বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল সমুদ্রের পানিতে মিশে যেতে শুরু করে। বিভিন্ন ভারী ধাতু সমুদ্রের ইকোসিস্টেমকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। অথচ এই মহাযজ্ঞটা শুরু করা হয়েছিল সামুদ্রিক প্রাণীদেরকে বাঁচানোর জন্য। কিন্তু বাঁচানো তো দূরের কথা, উল্টো এই সামুদ্রিক প্রাণীদের বাসস্থান, প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক প্রাণীদের প্রাণ কেড়ে নিতে শুরু করে। সেই সাথে মানুষের তৈরি এই প্রবাল প্রাচীর সামুদ্রিক প্রাণী দিয়ে পূর্ণ থাকা তো দূরের কথা, বরং এই জায়গাটা পরিণত হয় সমুদ্রের মরুভূমিতে। শুধু তাই না, ১৯৯৫ সালের হ্যারিকেন ঝড় ফ্লোরিডার উপকূল জুড়ে প্রায় ১,০০০-এরও বেশি টায়ারের ধ্বংসস্তূপ টেনে নিয়ে আসে। এর ৩ বছর পর আরেকটা হারিকেন ঝড় ১০,০০০-এরও বেশি টায়ার আমেরিকার দক্ষিণ ক্যারোলাইনার সমুদ্র উপকূলে এনে ফেলে। আর এভাবে মানুষের দ্বারা তৈরি কৃত্রিম প্রবাল প্রাচীর তৈরির পরিকল্পনা দুঃস্বপ্নে পরিণত হয়। কিন্তু যারা সমুদ্রের তলদেশে এই দুঃস্বপ্নের তৈরি করেছে তারা আর শেষমেশ বসে থাকতে পারেনি। তাদেরকে বাধ্য হয়ে নিজেদের তৈরি করা জঞ্জাল সরিয়ে ফেলতে হয়। আর তাই ২০০১ সালে তারা ক্লিন আপ প্রজেক্ট হাতে নেয়। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না, কারণ তাদের সেই সমুদ্র পরিষ্কার করার প্রজেক্টে বাধা হয়ে দাঁড়ায় প্রচুর পরিমাণ অর্থনৈতিক ব্যয়। তাদেরকে প্রতিটা টায়ারের জঞ্জাল পরিষ্কার করতে প্রায় ২,০০০ টাকা করে খরচ করতে হয়েছিল। আর তাই তারা মাত্র ১৭০০টা টায়ারই পরিষ্কার করতে পেরেছিল। অথচ তারা সমুদ্রে ফেলেছিল প্রায় ২০ লক্ষ টায়ার। তাদের সেই স্বল্প পরিসরের প্রজেক্টেই মোট ব্যয় হয়ে দাঁড়ায় $৩০ মিলিয়ন।
তবে 2007 সালে আরও একটা আশার আলো দেখা দেয়। সেই সকল প্রতিষ্ঠান সেনাবাহিনীর কাছে সাহায্যের জন্য আবেদন করে, আর সেনাবাহিনীও তাদের অনুরোধে সাড়া দিয়ে সেনাবাহিনী নিজ দায়িত্বে সমুদ্র পরিষ্কারের কাজে নেমে পড়ে। তারা প্রথমে সমুদ্রের নিচেই টায়ারগুলোকে একসাথে বেঁধে ফেলে, তারপর সেগুলোকে উপরে উঠাতে থাকে ক্রেন দিয়ে। এই টায়ারগুলোকে একটা রিসাইকেল প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, ফলে সেগুলো আবারও ব্যবহার উপযোগী হয়ে ওঠে। প্রথম মাসে তারা প্রায় 44,000 টায়ার সমুদ্র থেকে সরাতে পেরেছিল, আর পরের 2 বছরে তারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে 70,000 টায়ার তারা সমুদ্র থেকে উঠিয়ে আবার রিসাইকেল করতে পেরেছিল। এত চেষ্টার পরেও 20 লক্ষের খুবই সামান্য অংশই তারা সমুদ্র থেকে তুলতে পেরেছিল। আর বাকি যে টায়ারগুলো এখনো সমুদ্রের নিচে জঞ্জাল হিসেবে সামুদ্রিক প্রাণীদের জন্য মৃত্যুজাল হয়ে ছড়িয়ে আছে, সেগুলো প্রতিনিয়ত লক্ষ লক্ষ সামুদ্রিক প্রাণীর প্রাণনাশ করে চলেছে। তবে সবশেষে কিছু পরিবেশবাদী সংস্থা সেই সকল প্রতিষ্ঠানের উপর সমুদ্র দূষণের কারণে মামলা ঠুকে দেয়, আর সেই সকল মামলা এখনো চলমান, যেমনটা সেই সকল টায়ার দিয়ে সামুদ্রিক প্রাণীদের প্রাণহানি চলমান।